মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদ রাষ্ট্রপতির আদর্শ বাস্তবায়নে তাগিদ বিএনপি নেতাকর্মীদের। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ বিনির্মাণ করতে চায় সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়াউর রহমানের দেখানো পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ফখরুলের। রাজধানী পরিচ্ছন্ন রাখা শুধু সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়, বলছেন প্রশাসকরা। কমিউনিটি ভিত্তিক দায়িত্ব দেওয়ার পরামর্শ। স্বাগত ওয়ান বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তিনি। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচির অংশ। রাজধানীর ১৬টি স্থানে একই ধরনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন, জিয়াউর রহমানের আদর্শ, রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নের মধ্য দিয়ে তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। প্রত্যাশা অনুযায়ী ২০২৪-এর ৫ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। জনগণকে ঐক্যবদ্ধ করে নিজের মধ্যে সামনে নিয়ে এসেছে। তাই আজকের এই দিনটি আমাদের কাছে এত বেশি জরুরি যে আমরা এই দিনটি বারবার স্মরণ করতে চাই, বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। দলের নেতারা বলছেন, জিয়াউর রহমান ছিলেন সফল শাসক, তার নীতি আদর্শ ধারণ করলেই এগিয়ে যাবে দেশ। আর বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক সংকটে জিয়াউর রহমান অনেক বেশি প্রাসঙ্গিক। ১৯৫৩ সালে পাকিস্তানের করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশের পর পাকিস্তান মিলিটারিতে শিক্ষানবিশ অফিসার হিসেবে যোগ দেন জিয়াউর রহমান। ১৯৫৫ সালে পান কমিশন। ৭১-এর ২৫শে মার্চ ঢাকায় পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা শুরু করে। গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞে দেশ তখন টালমাটাল। এই অবস্থায় ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একাধিকবার স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। এর মধ্যে একটি ঘোষণা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তিনটি সেক্টরের সমন্বয়ে জেট ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ নেন মেজর জিয়া। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পান বীরোত্তম খেতাব। নিয়োগ পান উপসেনাপ্রধান হিসাবে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাজনীতির কেন্দ্রে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। তখন তিনি উপপ্রধান সামরিক আইন প্রশাসক। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন তিনি। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। তার কর্মসূচিতে জনগণের সমর্থন আছে কিনা সেটি জানতে আয়োজন করেন গণভোটের। এরপর লেফটেন্যান্ট জেনারেল হিসাবে অবসর নেন সেনাবাহিনী থেকে। ১৯৭৮ সালের ২৭ এপ্রিল জিয়াউর রহমান গঠন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। তবে এর ৩ মাসের মাথায় ওই বছরের ১ মে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। এরপর ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়াউর রহমানের মাত্র কয়েক বছরের শাসনামলে খাল খনন, গণশিক্ষা, গ্রাম সরকার, ভিডিপির মতো কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। জনশক্তি রপ্তানি আর পোশাক শিল্প বিকাশের শুরুটাও হয় জিয়াউর রহমানের আমলে।
would hasten the democratic process in the country. তবে খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি ওই সময়ের জননন্দিত এই রাষ্ট্রপতি। 1981 সালের 30 মে চট্টগ্রামে এক রাজনৈতিক সফরে গেলে রাতে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য হামলা চালায় সার্কিট হাউসে। ব্রাশ ফায়ারে ক্ষতবিক্ষত হয় জিয়ার শরীর। রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত তার জানাজায় স্মরণকালে সবচেয়ে বেশি লোক সমাগম হয়। বিএনপি নেতারা বলছেন, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন জিয়া। তার পররাষ্ট্রনীতি ছিল দেশের স্বার্থে। তার নীতি আদর্শ অনুসরণ করলেই এগিয়ে যাবে দেশ। তিনি বাংলাদেশের সংবিধানে যে সংকটগুলো ছিল এগুলো তিনি পরিবর্তন করেন। যেমন আমাদের জাতিসত্তার পরিচয় তখন ছিল বাঙালি, সেটা পরিবর্তন করে বাংলাদেশি পরিচয় দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গৃহীত যে কর্মসূচিগুলো, পররাষ্ট্রনীতি এবং আমাদের যে গণতান্ত্রিক চরিত্র, এটা আমরা বজায় রাখবো। দেশে যে রাজনৈতিক সংকট চলছে তা উত্তরণে জিয়াকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণের পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর। এটাও কিন্তু আপনার একটা বিরল দৃষ্টান্ত ইতিহাসে যে একজন সামরিক কর্মকর্তা হয়ে তিনি গণতন্ত্রের পথে হাঁটলেন। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই তিনি নিহত হন, তার এই অকাল মৃত্যু হয় এবং এইটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বাংলাদেশকে একটি সভ্যতাময় দেশ হিসাবে যে উন্নয়নের পথে হাঁটছিলেন সেটা তো তার মৃত্যুর মধ্য দিয়ে থেমে গেল। এই দুজনের মতে নৈতিকতা, আত্মমর্যাদা আর দেশপ্রেমের যে উদাহরণ তৈরি করেছিলেন জিয়াউর রহমান, তার দল বিএনপি সেই নীতি আদর্শ অনুসরণ করলেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। তার মৃত্যুর মধ্য দিয়ে সেই গণতন্ত্র তো বাধা হয়েছে এবং বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ তা বর্তমান এবং আগামী প্রজন্মকে বহন করতে হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয়, বজ্র ব্যবস্থাপনার দায় কার? বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা বরাবরই শীর্ষে থাকে। এর পেছনে দায়ী করা হয় মূলত ট্রাফিক জ্যাম, গণপরিবহন সংকট, বায়ু দূষণ, শব্দ দূষণ এবং অতিরিক্ত জনসংখ্যার চাপকে। তবে এসব ছাড়িয়ে বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিও এই শহরে ভোগান্তির একটি বড় কারণ। প্রশ্ন হলো, বর্জ্য ব্যবস্থাপনা তথা নগর পরিচ্ছন্ন রাখার কাজ কি শুধুই সিটি কর্পোরেশনের? নাগরিকরাও কি নিজের দায়িত্বটা পালন করছেন? রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য রাখতে একটি বড় চ্যালেঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা। শহর পরিষ্কার রাখতে প্রতিনিয়তই হিমশিম খায় সিটি কর্পোরেশনের হাজার হাজার কর্মী। তার উপর কোরবানির পশুর বর্জ্য এই সংকটকে বাড়িয়ে দেয় বহুগুণ। ঈদের পরদিনও রাজধানীর বিভিন্ন এলাকায় যত্রতত্র চোখে পড়ে পশুর বর্জ্য। রাস্তার পাশে ড্রেন আর খোলা স্থানে ফেলে রাখা হয় এসব বর্জ্য, তৈরি করে জনভোগান্তি। একদিকে সিটি কর্পোরেশনের নানা সীমাবদ্ধতা, অন্যদিকে নাগরিকদের অসচেতনতা, দুইয়ে মিলিয়ে তৈরি হয় স্বাস্থ্য ঝুঁকি। আমরা ইন্ডিভিজুয়াল দায়িত্ব মনেই করি না। আমি রাস্তায় সামনে আমার ঘর, রাস্তায় জবাই করে দিলাম, আমার মনে হয় যেন গরুটা ঘরে নিয়ে গেলাম, তাহলে রাস্তায় যাওয়া হবে, সিটি কর্পোরেশন দেখবে বা অন্য কিছু। এই ধরনের একটা মানসিকতা আমাদের ভিতরে কাজ করে। সবার দায়িত্ব, সচেতনা বোধ, এইটা মানুষকে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের কাজটা যদি আমরা না করি, অন্য একসাথে করে দিয়ে যাবে না। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক কি বলছেন? হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী মাঠে কাজ করলেও নাগরিকদের সহযোগিতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা কঠিন। নগরবাসীর ওনাদেরও যেরকম একটা সুন্দর পরিবেশ পাবে, ওনারা আমাদের কর্মীদের জন্য কাজটা করতে খুব সুবিধা হবে। কাজে ভবিষ্যতে যাতে এই দায়টা ওনারা নিজেরা নেওয়ার চেষ্টা করে। এই ঢাকাতে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, কোটি কোটি মানুষ বসবাস করে। আমরা আমাদের নির্লস পরিশ্রম আমরা চালিয়ে যাব। আমরা শুধু আপনাদের সহযোগিতা চাই। বিশেষজ্ঞরা বলছেন, শুধু জনবল আর অবকাঠামো উন্নয়নই সমাধান নয়,
বরং এর জন্য প্রয়োজন কমিউনিটি ভিত্তিক দায়িত্ব আর সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা। ময়লা আমরা নিজেরা রক্তটা ড্রেনে ফেলে দিচ্ছি, কিন্তু আমাদের সেই বিবেচনা বোধটা নাই যে আমরা এভাবে যে ড্রেনে ফেলে দিচ্ছি, এই ড্রেনের মাধ্যমে আমাদের পুরো পরিবেশ দূষিত হবে, পাশাপাশি আমাদের যে পানি যাবার পথগুলো সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এলাকা ভিত্তিক কমিটি এবং বাড়ি ভিত্তিক যদি আমরা একজনকে আমরা সেই অর্থে দায়বদ্ধতা আনতে পারি, তাহলে দেখা যাবে যে কর্পোরেশন পুরো বিষয়টাকে ম্যানেজ করার জন্য একটা স্ট্রাকচার তৈরি করতে পারবে। আমার বাড়ির সামনে যদি কোনো ময়লা পাওয়া যায়, কর্পোরেশন কিন্তু আমাকে দায়বদ্ধ করবে। এখন এটা না হলে পুরো শহর জুড়ে কর্পোরেশনের একার পক্ষে এই প্রত্যেকটা মানুষকে মনিটরিংয়ের মধ্যে আনার কোনো সুযোগ নেই। নগর পরিকল্পনাবিদদের মতে নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণের সহযোগিতা, এসব ছোটখাটো অভ্যাসই বদলে দিতে পারে শহরের চিত্র। বর্জ্য অপসারণের দায়িত্ব শুধু সরকার কিংবা সিটি কর্পোরেশনের নয়, একটি সুন্দর শহর বাস্তবায়নে এই দায় সবার, বলছেন বিশেষজ্ঞরা। দায় এড়ানোর গোলকধাঁধায় কখনোই একটি সুন্দর শহর বাস্তবায়ন সম্ভব নয়। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও খবর জানাবো বুলেটিনের পরের অংশে। 419 জন হজ যাত্রী নিয়ে সৌদি আরব থেকে দেশে এসেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। সকাল 10:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। সৌদি আরবের স্থানীয় সময় রাত 12:10 জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। তাদের বিমানবন্দরে স্বাগত জানান ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় এবারের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান হাজিরা। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন হাজি। এছাড়াও হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট 30 জন। গত 17 এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 201টি ফ্লাইটে এবার হজ পালন করতে সৌদি আরব গেছেন 79,164 জন। ব্যবস্থাপনা ভালো, আমাদের মহিলারা একদম আলাদা সেপারেট জায়গায় দিয়েছে, শুধু তাওয়াফটা করতে হয়, ওটা ইসলামিক বিধান হতে, কিন্তু ভালো লেগেছে। সৌদি গভর্নমেন্টের ব্যবস্থাপনা একেবারে এক্সেলেন্ট। আমাদেরও চেষ্টা ভালো ছিল, আমাদের মোয়াল্লেম বা তারা ভালোই করেছে, ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক। যদিও একটু শেষের দিকে কষ্ট হয়, হজের 6 দিনে একটু কষ্টকর অবস্থা থাকে, তারপরেও আল্লাহর ইচ্ছা খুবই সুন্দর সফর হয়েছে আমাদের। বিগত বছর থেকে এবছর আপনাদের যারা নুসুক কার্ডধারী, যাদের হজ রেজিস্ট্রেশন আছে, অনলি তারাই হজ করতে পারছে। তো সব মিলে বাংলাদেশ দূতাবাসের, হজ মিশনের এবং সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থাটা খুবই ভালো ছিল। হাম ও এর উপসর্গ নিয়ে একদিনে সিলেট, ময়মনসিংহ এবং ফরিদপুরে 5 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ছিল 4 মাস ও 3 মাস। গত সপ্তাহ থেকে তারা হাসপাতালে ভর্তি ছিল। এ নিয়ে সেখানে হামে মোট 41 শিশুর মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 38 শিশু। সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। ফরিদপুরেও গত 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। সেখানে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। ওয়ান বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত ওয়ান বুলেটিনে। কোরবানির বর্জ্য অপসারণের পরিস্থিতি জানাতে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার বাঁধন ও আয়শা টুম্পা। আমরা সরাসরি তাদের সাথে যুক্ত হবার চেষ্টা করছি। বাঁধন, আপনি সকাল থেকে রাজধানীর বিভিন্ন উত্তর সিটির বিভিন্ন এলাকায় ঘুরছেন, কেমন দেখছেন সেখানকার বর্জ্য অপসারণের পরিস্থিতি, কতটা অগ্রগতি হয়েছে জানাবেন। আমি উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে ঘুরেছি, সকাল থেকে এখন পর্যন্ত ঘুরছি এবং আরও বিকেল পর্যন্ত চেষ্টা করব দেখার যে উত্তর সিটি কর্পোরেশন এলাকার দক্ষিণ খান, উত্তর খান, বাড্ডা, রামপুরা এইসব এলাকায় আমি ঘুরেছি। বিভিন্ন স্থানে দেখেছি যে পরিমাণ বর্জ্য এর আগের সময় ছিল সেই পরিমাণ বর্জ্য এখন নেই। তবে কিছু কিছু জায়গায় আমরা এখনও কিছু জায়গায় বর্জ্য দেখছি, এখনও রাস্তায় পড়ে আছে। সেই তৃতীয় দিনের যে কোরবানের কার্যক্রম, সেই কার্যক্রমকে ঘিরে যে সিটি কর্পোরেশনের যে তৎপরতা, সেই তৎপরতাও তারা চলমান রেখেছে। তবে কিছু এলাকায় মানুষের অভিযোগ রয়েছে চিপা গলির কারণে গাড়ি ঢুকতে পারছে না, প্রবেশ করতে পারছে না, বিধায় অনেক জায়গায় এখনও বর্জ্য পুরোপুরি অপসারণ হয়নি। তবে বর্জ্যের চেয়েও বেশি অভিযোগ ছিল হচ্ছে গরু বাজারগুলো, যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো শেষ হয়ে যাওয়ার পরেও গরু বাজারে যে ময়লা আবর্জনাগুলো, সেই স্তূপগুলো রয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সিটি কর্পোরেশনের সাথে। সিটি কর্পোরেশন
কর্পোরেশন জানিয়েছে যে তাদের যে তৃতীয় দিনের কার্যক্রম, সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী তৃতীয় দিনের কার্যক্রমও তারা একই সময়ে বাস্তবায়ন করবে এবং সম্পন্ন করবে। সন্ধ্যা 6টায় এই তৃতীয় দিনের কার্যক্রম শেষে 3 দিনের যে আদ্যপান্ত সম্পূর্ণ কার্যক্রম নিয়েই ডিএনসিসি ব্রিফিং করবে এবং ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে যে প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণকে কী সেবা তারা প্রদান করেছে। সৌদা, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যাচ্ছে টুম্পার কাছে। টুম্পা, আপনার কাছে একই বিষয় জানতে চাইবো। আজ কুরবানির তৃতীয় দিন, তো ঢাকার দক্ষিণ সিটিতে কুরবানির বর্জ্য অপসারণে কতটা অগ্রগতি হয়েছে, কি দেখছেন জানাবেন। আপনি জানেন গত রাত 10টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন 23,791 টন বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়। আমি এই মুহূর্তে আছি ঢাকার পোস্তার পুরান ঢাকা। এখানে এখন পর্যন্ত হচ্ছে বর্জ্য অপসারণের চেষ্টা চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে ঢাকা সিটি কর্পোরেশনের যেই গাড়ি রয়েছে ডাম্পিং কার, সেই ডাম্পিং কারের মাধ্যমে নিয়ে গেল মাত্রই, যদিও আমরা চেষ্টা করেছিলাম দেখানোর জন্য, ডাম্পিং কারের মাধ্যমে এখান থেকে যে সকল বর্জ্য রয়েছে নিয়ে যাচ্ছে। আমরা যেহেতু এখন আছি ঢাকার পোস্তা, এখানে মূলত চামড়ার ব্যবসায়ীরা থাকে। চামড়ার ব্যবসায়ীরা বলছে গত কয়েকদিনে তুলনায় আজকেই হচ্ছে গিয়ে চামড়া অপসারণের জন্য সিটি কর্পোরেশন থেকে লোক এসেছে। তবে স্থানীয়রা বলছে এই এলাকায় আসলে এত দুর্গন্ধ হওয়ার কারণে তাদের চলতে অসুবিধা হচ্ছে এবং পরিচ্ছন্ন কর্মীরা বলছে এখানে যত দ্রুত সম্ভব এলাকার যেই বর্জ্য রয়েছে, চামড়ার যে বর্জ্য রয়েছে সেগুলো সরিয়ে ফেলবে। মূলত সড়কগুলোতে পরিষ্কার করার চেষ্টা করলেও এখন পর্যন্ত মূল সড়কের বাইরে যে গলি রয়েছে সেই সরু গলি থেকে এখন পর্যন্ত বর্জ্য আনা হচ্ছে। তাই এক এক জায়গায় অনেকগুলো ডাম্পিং দেখানো যায় যেখানে ময়লার স্তূপ করা হচ্ছে এবং কিছুক্ষণ পরপরই সিটি কর্পোরেশনের লোকেরা এসে সেগুলো সরানোর চেষ্টা করছে। এটাই আমরা দেখতে পেয়েছি। আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলি, তারা বলছে যে আসলে এটা তাদের নিত্য প্রতি বছরেরই হচ্ছে এরকম হয়ে থাকে, যেখানে বর্জ্য আসে এবং সিটি কর্পোরেশন পরিষ্কার করে। তবে এবার হয়তো আরও দ্রুত করা সম্ভব হবে বলে স্থানীয় লোকজন বলছে। আমার কাছে ছিল সর্বশেষ। টুম্পা, আপনাকে ধন্যবাদ। ঢাকার বিভিন্ন স্থান থেকে বর্জ্য অপসারণের তথ্য জানছিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কুড়িগ্রাম পৌর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পাশেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়। পৌরসভার বর্জ্যের সঙ্গে মিশছে হাসপাতালের বিষাক্ত বর্জ্য। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। কুড়িগ্রামে সরকারি শিশু পরিবারের সামনের রাস্তার পাশেই ময়লা আবর্জনার স্তূপ জমে আছে। পরিত্যক্ত কাগজ, প্লাস্টিক থেকে শুরু করে বাসাবাড়ির উচ্ছিষ্ট, পচা বাসি খাবার পর্যন্ত রয়েছে তাতে। এমনকি হাসপাতালের বিষাক্ত বর্জ্যও স্থান পেয়েছে। রাস্তা দিয়ে পথচারীরা চলাচল করছেন নাক চেপে। শহরের শুধুমাত্র সরকারি শিশু পরিবার নয়, রিভারভিউ স্কুল মোড় এবং কৃষ্ণপুর গড়ের পাড় এলাকা যেন এখন ডাম্পিং জোন। পৌর এলাকায় বিভিন্ন স্থানে থেকে আনা ময়লা আবর্জনা হাসপাতালে ঝুঁকিপূর্ণ বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে, যা পচে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও শিক্ষার্থীরা। আমরা অফিস করতে একটু হিমশিম খাইতেছি এবং বাচ্চারাও প্রায় অসুস্থ হয়ে পড়তেছি। এই রোড দিয়ে হাজার হাজার লোক প্রতিনিয়ত যাতায়াত করে, কিন্তু এই পৌরসভার এই ময়লায় আবর্জনা এখানে ফেলার কারণে প্রচুর দুর্গন্ধ। নিষেধ দিলে আমার সামনে আসি না ফেলায়, যখন রাতে 2টা 2:30 বাজে তখন আসি রাতে ফেলে যায়। এখানে অনেক জনে ময়লা ফেলায়, আমরা ময়লা ফেলার জন্য আমরা খেলতে পারি না। আমাদের ডায়রিয়া হয়, অসুখ বিসুখ শোক হয়, আমরা কবার তো কলে গালে দাবড়ে থই। সামনে এমনভাবে ময়লা আবর্জনা ফেলানো হচ্ছে যার কারণের জন্য প্রায় আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। হাসপাতালের বর্জ্য উন্মুক্ত স্থানে ফেললে সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ, যা শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে জানান জেলা সিভিল সার্জন। বর্জ্য ব্যবস্থাপনা ঠিক মতো না থাকে তাহলে সেখান থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে এবং সেখান থেকে ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে এবং টাইফয়েডের মতো অসুখ বিসুখ হতে পারে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর কর্তৃপক্ষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত ওয়ান বুলেটিনে। কোনো সিদ্ধান্ত ছাড়াই হোয়াইট হাউসের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবারের এই বৈঠকে ইরানের সাথে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও কোনো ঘোষণা না আসায় যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে অস্পষ্টতা কাটছে না। ইরানের সাথে যুদ্ধবিরতি বাড়ানোর চুক্তি নিয়ে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুতর সংকটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সিচুয়েশন রুম ব্যবহার হয়ে আসায় প্রেসিডেন্টের এই বৈঠক ঘিরে দেখা দেয় ব্যাপক আলোচনা। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, কখনোই পরমাণু অস্ত্র না তৈরির ব্যাপারে রাজি হতে হবে ইরানকে। সব ধরনের মাইন ধ্বংসের পাশাপাশি দুই দিক থেকে নিঃশর্তভাবে খুলে দিতে হবে হরমুজ প্রণালী। এদিকে যুদ্ধ বন্ধই মূল লক্ষ্য দাবি করে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চলমান সমঝোতায় সমৃদ্ধ ইউরেনিয়াম ও পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এই ছিল ওয়ান বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।